আমি ঔপন্যাসিক, কেবল এইটুকু বললেই বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা, কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধুবান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার একটু সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম একখান উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঝা জংশনে। ঝাঝায় একখানি ছোট বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুরে ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হলো। এদেরই একজন হলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা, তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই, ধর্মে তিনি খ্রিস্টান। আমার আর একজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন, এখন অবকাশ নিয়ে এখানেই বসে লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সাথেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধে হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যের কিছু আগে আমি অমূল্যবাবুর সাথে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল, আচ্ছা অমূল্যবাবু, পৃথিবীতে কি সত্যি সত্যি কোনো পিশাচের অস্তিত্ব আছে? আপনার কি মনে হয়? দেখো, আমার বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল আর একালেও আছে। আচ্ছা, পিশাচ কাদের বলে? প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। তবে দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের সুরক্ষিত মৃতদেহের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন বিশ্বাসের সাথে কথাগুলো বলল যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা হয়ে রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। কিসের গল্প হচ্ছে শুনি? আরে অমূল্যবাবু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। ওহো, ভূতের গল্প বুঝি? বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি। বেশ ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলাম বটে। আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আপনার এমন গাঁজাখুরির ধারণার কারণ কি শুনি? সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগের মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। সেই চেষ্টাই করব। আচ্ছা, আজ তবে উঠি আমি। যাবে? আচ্ছা, এসো তবে, সাবধানে যাবে।
ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর বাড়ি থেকে আস্তে আস্তে সে প্রমাণ ভালো করেই পেলাম। সন্ধ্যের অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে চা পান করছি, এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক কাপ চা পানের জন্য আহ্বান করলুম। আরে গোবিন্দবাবু, আরে আসুন, চা খেয়ে যান। চা পান করতে রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটুও দেরি করার সময় নেই। কেন, আপনার এত তাড়াতাড়ি কিসের? মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। কি অসুখ? রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। ডাক্তার, হঠাৎ করে ঝাঁঝায় এত অ্যানিমিয়া বাড়ার কারণ কি বলতে পারেন? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলে, আমি জানি, তার মানে গদাধরকে, যে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি, জোয়ান সমর্থ ছেলে। আর তুমি বলছো ডাক্তার, এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সাথে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখিয়ে আসি। আজকের রাত বোধহয় কাটবে না। ডাক্তার, এটা কিসের দাগ বলতে পারো? ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিউরে কামড়েছে বোধ হয়। আচ্ছা, তোমার ছেলেকে সেবা করে কে? বাবু গিন্নিমা গদাধরকে খুব ভালোবাসে, ঠিক যেন নিজের ছেলের মতো। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্য দিনে বিশ্রাম নেই, তার রাতে ঘুম নেই বাবু। রোগীর ভালো রকম সেবা যত্ন হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো, গদাধরকে তারা এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানেও ঠিক মতো সেবা যত্ন হচ্ছে না। বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। কে কে এত রাতে আমার জানলায় ঠকঠক করছে? তবে কি আমার ভুল? এত ঝড়জলে দুর্যোগে জানলায় করাঘাত করতে আসবে কেই বা? তাহলে কি আমি ভুল শুনলাম? হয়তো ঝোড়ো হাওয়ায় এরকম শব্দ হচ্ছে। না, শুয়ে পড়ি। না, আর তো কোনো সন্দেহই নেই। কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে, এই ঝড় বৃষ্টির অন্ধকারে? কে আমার ঘরের ভেতর ঢুকতে চায়? কি দেখলাম আমি? এ কি কোনো দুঃস্বপ্ন? ভয়ে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আতঙ্কে সারা রাত ঘুম এলো না। শুধু মনে হতে লাগলো জানলার কাঁচ ভেঙে ওই বুঝি ওই অমানুষিক মূর্তি ঘরের ভেতর হুড় করে ঢুকে পড়তে চাইছে। ও ভাই, আরে কি হলো? দরজা খোলো। আরে কি মুশকিল? কি ব্যাপার? এত সকালে গদাধরের অসুখ বেড়েছে নাকি?
অসুখ বেড়েছে কি, এই অল্প সময়েই গদাধর পায়ে সেরে উঠেছে। বলেন কি, কি করে সারলো? গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। তা আপনি কি চারিদিকে এখন পিশাচের স্বপ্ন দেখছেন? হ্যাঁ, তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনোই প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার মাথা শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কাউকে তার ত্রিসীমানায় আসতে দেয়নি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। রক্ত শোষণ? অমূল্যবাবু, এসব আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করত? তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি, তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা, গদাধরকে আমি দোতলা ঘরেই শুইয়ে রেখেছিলাম পাহারা দেবার জন্যে। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতে ঝড় বৃষ্টি তুমিও টের পেয়েছো বোধ হয়। মাঝ রাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় ওই পড়তে পড়তে হঠাৎ মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরেই একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালা অন্তত 20 ফুট উঁচু। সেখানে যে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব অসম্ভব, এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। ঘরের আলো তার মুখের ওপর পড়েছিল, তাকে দেখেই আমি চিনতে পারলাম। কে সে, কিছু আন্দাজ করতে পারো? না। সেই মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী হাসি মুখে আমার দিকে তাকিয়েছিল, আমি তাকে দেখেই উঠে গেলাম। তারপরেই সারসি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলাম। আমাকে বাধা দেবার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলো না। আমার মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপে গেল। তারপরে জানলার উপরে আরো কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেয়েছি, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্পের মতো মনে হচ্ছে? হ্যাঁ অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশাওয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহ ত্যাগ করেছেন। তবে আপনাকে আমার দেখা কাল রাতের ঘটনা বলি, শুনুন। অমূল্যবাবু কিছু একটা বলতে গিয়ে দরজার দিকে তাকিয়ে থেমে যান। তখনই আমার চোখ পড়ল দরজার দিকে। তাকিয়ে দেখি বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার চোখ গেল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও উঠে আসতে আসতে অমূল্যবাবুকে ঘরে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে মুখে একটা অমানসিক ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষের মুখে লক্ষ্য করা যায় না। আর তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দরজার সামনে গিয়ে চেঁচিয়ে ডাকলুম, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন, সামনে ট্রেন, মিসেস চৌধুরী। স্থির ভাই, স্থির। ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই বিশাল ঘটনার ছাপ আমাদের মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্পর্কে এখনো আমাদের ধাঁধা ঘুচল না। ঝাঝার রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন? তাই নিয়েই আমাদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতার রোগটা এখানে কি সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি?
এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। তার মানে? আমি আমি নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম, মিসেস কুমুদিনী প্রায় আমার পাশ দিয়েই চলে গেলেন অমূল্যবাবু। তুমি ঠিক দেখেছো? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি। আর দেরি নয়, এখন এক্ষুনি আমার সঙ্গে চলো। কোনো কথা জিজ্ঞাসা করো না, এক্ষুনি চলো। এসো। আমরা দুজনে আবার নদীর পথের দিকে ফিরে গেলাম। চারিদিক তেমনি নীরব ও নির্জন, আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল আর পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু এইসব দেখার মতো মনের অবস্থা আমার নেই। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব যেন কর্পূরের মতো উবে গেছে। ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা প্যাঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝাড়ে আড়ালে আধ ছাওয়ায় যেসব অশরীরী দুষ্টু আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীর প্রাণী আসছে। ওই তো ঝাঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণে এসব কবরের পাথরের ওপর যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতেই জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভেতর আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো। সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। এই লোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। আমি চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতন গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচি রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকলো। একটা কবরের ওপর গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। এরপর আচমকা উপরে দুই হাত তুলে এমন আচমকা তীক্ষ্ণ স্বরে করে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতর নেমে যাচ্ছে। তার খানিক পরেই সে একেবারেই অদৃশ্য হয়ে গেল। পূব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন, আর অপেক্ষা নয়, শিগগিরই আমার সঙ্গে এসো। আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। চলো। দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলবো। তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। শুধু এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে সেটা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। দেখলাম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস কুমুদিনী চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনেই হয় না যে যেটা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল, যেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়।
তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল ও তার ঠোঁটের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে, এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতের শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন, তারপর সজোরে আর সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন।